গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সেদিকে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ ভালো লাগলো রিমির একটা ভিডিও, শাখা পলা পায়ের আংটি সব এগুলো হচ্ছে সদবা, যারা বিবাহিত নারীর ভূষণ একদম। আমরা একটা সময় সত্যিকারের আমারও পায়ে একটা সময় সবসময় আংটি পরা থাকতো এবং খুব নেশা ছিল পায়ের আংটি পরা, কিন্তু এখন আর পরা হয় না। তাই শাখা পলা সবসময় শাখা পলা মানে পরে থাকতেই হবে। বাবা স্বামীর মঙ্গলের জন্য আমরা কী না করতাম না, চুল বেঁধে সিঁদুর পরা, টিপ পরা, বাবারে বাবা। তারপরে তো বাচ্চা ধোলাই দিতে দিতে শাখা একদিকে আমি একদিকে, মানে তবে খুব ভালো লাগছিল। এটা অবশ্যই একটা শিক্ষণীয় এবং শিক্ষামূলক ভিডিও। হ্যাঁ, বেশ সুন্দর করে একটা সুন্দর সুষ্ঠু, মানে একদম আমার মন ভরে গেছে, মন একেবারে ভরে গেছে। তার সাথে রিমি যখন সাইডে ওর বিয়ের যে ভিডিও ক্লিপসটা দিয়েছিল না, সেই ওই গানগুলো, ওই দৃশ্যগুলো আরও যেন মন, এই যে বলেছে না, রিমির মধ্যে একটা আকর্ষণ, ক্যাচিং পাওয়ার এতটা তীব্র যে ও যদি মনে করে ওর দিকে মানুষকে ঝুঁকাতে পারে, ও যদি মনে করে মানুষকে কাঁদাতে পারে, ও যদি মনে করে মানুষ ওকে গালাগালি দেবে, সে কাজটাও করতে পারে। তবে এই যে বাবার প্রতি মেয়ের ভালোবাসা, মায়ের প্রতি তো মা সন্তানের তো পৃথিবীতে মানে একদম অন্যরকম, কিন্তু এই যে বাবার প্রতি ভালোবাসা, ওরাও বাবার সাথে মানে হিচকিচাচ্ছে, মানে ভিডিওগুলো হচ্ছে যেটা রিমি স্বতঃস্ফূর্তভাবে ওর বাবাকে অবশ্যই জড়িয়ে ধরতে পারে, বাবার সাথে ভিডিও করবে যে আমাদের পোষ্যটাকে নিয়ে সুন্দর, আমার বাবা বলছিল, আর ও রেগে যাচ্ছিল না, ওটা ওর বাবা। এইটা হয়, এটা মাম্পিও আমাকে যদি একটু হাত টাচ করে, সাথে সাথে বিস্কুট করে উঠবে, দিয়ে এবার মাম্পি বলবে, এই এটা আমার মা, এমন ভাব দেখাচ্ছিস, মাটা মনে হচ্ছে তোর মা, আমার মা এটা। এই যে এইগুলো সত্যি স্বতঃস্ফূর্ত ভালো লাগে, আরও ভালো লাগতো। মানে ও মানে এরা ইউটিউবে এমন কিছু ছড়িয়ে রেখেছে, মানে পায়রা যে দানা খায়, সেই দানা ছড়িয়ে রেখেছে এমনভাবে যে মেয়েটা স্বতঃস্ফূর্তভাবে ওর বাবাকে ধরা, বা যেটা ওর বাবার সাথে ভালোবাসা যেই আদান প্রদান করবে, সেটাও কিন্তু করে উঠতে পারছে না। দেখেছিস তো? এই জন্যে ভাবিয়া চিন্তিয়া করিয়া ভাবিও না, এমন কাজ করবে না যেখানটায় পরে ভাবতে হয়। অবশ্যই ভুল তোমরাই করবে ভাই, ভুল আমরা করব না। আমরাও একটা বয়স, যখন তোমাদের বয়সে ছিলাম, অনেক ভুল করেছি। এখন নয় ধোয়া তুলসী পাতা হয়ে গেলে তো হবে না। একটা টাইম যখন তোমার বয়সটা আমাদের ছিল, তখন আমরাও অনেক ভুল করেছি, কিন্তু সেই ভুল ত্রুটিগুলোকে শুধরানোরও লোক আছে, শুধরাতে হবে। বড়রা যে কথাগুলো বলবে, বড়দের কথা মেনে চলা, সেটা হচ্ছে ভুলগুলো শুধরানো। এই নয় কেউ পেটের ভেতর থেকে সব শিখে আসে আর সবাই পারফেক্ট। ভগবানও পারফেক্ট করে কাউকে পাঠায়নি, ভগবান কাউকে পারফেক্ট করে পাঠায়নি। সবাইকে ডিসপুট, মানে কিছু না কিছু তার খামতি থাকবে। কেউ খুব রূপসী হলে সে গুণবতী হবে না, কেউ ভীষণ গুণবতী হলে সে রূপ দেবে না। আবার রূপ গুণ দুটো থাকলে তার, ওটা বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় গরণী না পায় ঘর। এটা এইরকম প্রবাদ বাক্য আমাদের রয়েছে। তাই আমরা সবসময় বলবো, এই যে আজকের সত্যি একটা মিষ্টি অসাধারণ একটা ব্লগ, যেই ব্লগটা রিমির সকালবেলায় দেখলাম, সকাল থেকে মা খাইয়ে দিল, তারপরে বেরোলো, একদম মিষ্টি, সত্যিকারের একদম মানে ভালোবাসায় ভরপুর একটা ব্লগ, যেটা আমরা দেখলাম, ভালো লাগলো। যেটা কালকে পিঙ্কির ব্লগের ভেতরে ছিল, যে পোষ্যগুলোকে চান করা ছিল রাস্তায় দাঁড়িয়ে নাইটি পরে, এমন ক্যামেরাটা সামনে রেখেছে, যতবার ও নিচু হচ্ছে দেখতে বাজে লাগছে। পিঙ্কির কিন্তু এমন বয়স না, পিঙ্কিকে তো আমি সামনে থেকে দেখলাম, ক্যামেরায় ওকে ওরকম লাগে, কিন্তু রিয়েলি পিঙ্কি বেশ অল্প বয়স, মানে অত বয়স না যতটা ক্যামেরায় লাগে। যতটাই পিঙ্কিকে ক্যামেরায় লাগে ততটা পিঙ্কির বয়স নয়। তার মধ্যে তো মেয়ের চাপ, মেয়ের অশান্তি, মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য নেই, মেয়ের কে নিয়ে অশান্তি, স্বামীকে নিয়ে অশান্তি, পারিবারিক অশান্তি, সোশ্যাল প্ল্যাটফর্মে অশান্তি, রোজগারের অশান্তি, অনেক অশান্তি ওর ওপর দিয়ে যায়। সে কারণে হয়তো চোখের নিচ টিচগুলো মানে একদম মানে কালি লেপা, কিন্তু ক্যামেরায় মানে যতটা খারাপ লাগে, রিয়েলে দেখলে ততটা পিঙ্কিকে খারাপ লাগে না, পিঙ্কিকে যথেষ্ট সুন্দর লাগে সামনাসামনি দেখলে। তো সেই দিক থেকে আমি বললাম, মানে আজকে পিঙ্কিকেও বলবো, তপনদাকেও বলবো, এমন কিছু কাজ করো না যেটাই 10 জনের চোখে খারাপ হোক।
সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছো, সব থেকে বড় ব্যাপার মা মানে ছেলে মেয়ে বাপের সম্পর্ক, এটাকে তো কলুষিত করোই না। মেয়ে বাপের সম্পর্ক পৃথিবীর পবিত্র সম্পর্ক, সেই পবিত্রতা যেন কুলসিত না হয়, সে পবিত্রতা ধরে রাখতে হবে। এমন এমন কিছু নোংরা কাজ, এমন এমন কিছু বিহেভিয়ার দেখিও না যাতে মানুষ আঙুল তুলতে সক্ষম হয় তোমার দিকে। যেমন আমি বলছি, যেহেতু এখানে রিমি প্রীতম সংক্রান্ত কথা হলো, সেখানটায় অর্করও একটা নতুন চ্যানেল খুলেছে, যেটা তোমরা সকলে দেখেছো। সেখানটায় কিছু মানুষের বক্তব্য হচ্ছে আমি চাইল্ড ম্যারেজ প্রমোট করছি, চাইল্ড ম্যারেজ প্রমোট করছি। চাইল্ড ম্যারেজ প্রমোট কি করে করলাম? আমি কি আমার ছেলের বিয়ে সংক্রান্ত বা আমার ছেলে কবে বিয়ে করেছে, কি হয়েছে, জীবন যুদ্ধ তোমরা তো দেখাইনি আমি। সত্যিকারের বলতে একটা চাইল্ড ম্যারেজ এটা প্রমোট না, বিপদ। এটাকে বলা হচ্ছে বিপদ। বিপদ কারোর বাড়ি বলে কয়ে আসে না, ভুল মানুষ মাত্রই হয়, এটা বলা হচ্ছে। তোমরা সেটা দেখলা না। চাইল্ড ম্যারেজ প্রমোট, যারা ছোট ছোট বাচ্চাকে, যাদের বাচ্চাদের পড়াশোনার টাইম, তাদেরকে দিয়ে রিলস করিয়ে ইনকাম করছে। একটু হরলিক দাও না মা, তেতে তেতে খাবো, এই যে রিলস করিয়ে তাকে দিয়ে, বাচ্চাকে দিয়ে ইনকাম করা হচ্ছে। সে নিজে একটা শিক্ষামূলক জায়গার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও সে তার ছোট শিশুকে দিয়ে, বাচ্চা অল্প বয়সী বাচ্চাকে দিয়ে সে রিলস করিয়ে সে ইনকাম করছে। সে হচ্ছে লেবার করছে না, সে চাইল্ড লেবারের কাজ করছে না, ও তারটা চাইল্ড লেবার নয়। এখানটায় একটা ভুলটাকে, একটা দুটো বাচ্চা ভুল অন্যায় করেছে, সেই অন্যায়টাকে শুধরে সেই বাচ্চা দুটোকে কি করে একটা সুস্থ জীবনে ফেরত আনতে হয়, বা সেই সুস্থ জীবনে তারা এসে কি করে তারা এডুকেশন লাইনটা ধরবে, নাকি নোংরাভাবে ভটকে গিয়ে নোংরাভাবে নেশার সঙ্গে যুক্ত হয়ে যাবে, পড়াশোনা ছেড়ে দিয়ে উচ্ছন্নের জীবনটা চলে যাবে, দুজন দুদিকে চলে যাবে। তারপরে মারধরকে কেউ হাতের খেচাং কাটবে, কেউ ওপরে ঝুলে যেতে চাইবে, বা কেউ নেশা ভাঙ করে মাঠের রাস্তায় গর্তে পড়ে থাকবে। মানে সেইগুলো যদি তোমাদেরকে বিস্তারে বলা হয় বা সেইগুলো দেখানো হলে সেগুলো হচ্ছে ভালো, সেগুলো ভালো। আর এখানটায় যেখানে দেখানো মানে সত্যিকারের বলা যে না অন্যায়, ওরা একটা টাইম অন্যায় করেছিল, যে অন্যায়টাকে দুটো পরিবার, বাবা মা, দুই পরিবারের বাবা মা মিলে দুটো শিশুর প্রাণ নষ্ট হয়ে যেত, সেই শিশু দুটো মৃত্যুর মুখে চলে যেতে পারতো, সেই শিশু দুটোর জীবন তছনছ হয়ে যেতে পারতো, সেই শিশু দুটো আজকে মাথা তুলে নাও দাঁড়াতে পারতো, সেই শিশু দুটো আজকে নেশাগ্রস্ত হয়ে কোনো নেশা সংশোধনাগারেও পড়ে থাকতে পারতো, বা সেই শিশু দুটো নেশায় আচ্ছন্ন না যদি অন্য কোনো ভয়ঙ্কর কোনো কাজ করতো যেখানটায় ওদের নিজেদের জীবন সংশয় হয়ে যেত, সেটা ভালো হতো। কিন্তু দুটো ফ্যামিলির লোক কিভাবে বাচ্চা দুটোকে সুস্থ জীবন দিয়েছে, তাদের পড়াশোনা করাচ্ছে, তাদের স্বচ্ছ লাইফস্টাইল দেখাচ্ছে, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রমোট। তোমরা কোথায় থাকো গো? কোথায় থাকো? এই যে তোমার এই টিয়া আর ওই টিয়ার বর, তারা গিয়ে ঘুরে চলে এলো দিদি নাম্বার 1 রাজ টিয়া। ভালো করে মনে পড়লো, রাজটিয়া তারা চলে এলো, 17 বছর বয়সে বিয়ে করেছে, এবং একটা ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের ওপরে অডিশন দিয়ে শো করে চলে এলো। ওদেরও বয়স 21, 3 বছর না 4-5 বছর হলো, ওদেরও বোধহয় 5-6 বছর হলো ওদেরও বিয়ে হয়েছে, একদম সেম 5-6 বছর হয়েছে। তো ওখানটা যে দাঁড়িয়ে ও যে টিয়া যে বললো, আমার মনে হয় তোমরা যদি শোটা দেখো বুঝতে পারবে, ইন্টারন্যাশনাল শো এর ওপরে বললো যে আমি যখন বিয়ে করি তখন 17, আমাদের সেম এজ 17 বছর, তখন আমরা মাধ্যমিক দিতে পড়াশোনা আর হচ্ছে না, বারবার বিয়ে করতে। ওরা কি চাইল্ড ম্যারেজ প্রমোট করলো? তো ওদেরকে থানায় ধরে নিয়ে গেল না? তো অন্যায় করেছিল, সেই অন্যায়টাকে যখন দেখছে না এদেরকে আলাদা করাই যাচ্ছে না বারবার করে, তখন দুটো পরিবারের লোক এক জায়গায় হয়ে বিয়ে দিয়ে তারপরে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজও হয়েছে। তারপরে এই নিয়ে 3বার সোশ্যাল প্ল্যাটফর্মে ঘটা করে ওদের বিয়ে হয়ে গেল, 14 বার ওদের বিয়ে হয়ে গেল। মানে জাস্ট ফর দুটো প্রাণী, এখনই নতুন দুটো প্রাণ
ইউটিউবে পা দিয়েছে আর মানুষ তাদেরকে ভালোবাসছে, নিতে পারছে না। আরে মানুষের ভালোবাসা, কারণ তারা ইউটিউবে না, ইউটিউব প্ল্যাটফর্মে এত নোংরা দেখে ফেলেছে যে মানে তারা ব্রেনে নিতে পারছে না। একটা মেয়েকে 1 বছর, ওরা একসাথে রয়েছে 4 বছর, 4 বছর ধরে ওরা সংসার করছে। তাহলে 4 বছর ধরে সংসার করার পর হচ্ছে আজকের ওরা এই যে প্রীতম আর রিমির এই 1 বছর, এই 3টে বছর ধরে ওদের নচল্লা দেখে গেলাম। 3টে বছরের ভেতরে 11 মাস, মানে প্রথম 1 বছর তো ওর বড় বউয়ের সাথে বিয়েতে গেল, তারপরে 2 বছর ওর ছোট বউয়ের বিয়ের সাথে গেল। ছোট বউ বিয়ে হচ্ছে 2 বছরের ভেতরে, প্রায় 18 মাস, 4 মাস বোধহয় এদের বাড়ি ছিল, 4 মাস আর 6 মাস। আচ্ছা, তার মানে 1.5 বছর বাপের বাড়িতেই কাটিয়ে দিল, 1.5 বছর মেয়ে বাপের বাড়িতেই কাটিয়ে দিল। সেইখানটায় দাঁড়িয়ে যে না, এরা একটা সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু জীবন, সুষ্ঠুভাবে যে অন্যায় করার পরও যে মা বাবার কিছু রেস্ট্রিকশান এবং মা বাবার কথা মেনে চললে অনেক সুস্থ জীবন পাওয়া যায়, এবং দুটো পরিবারের মানুষ যে না, তারা তাদের ভুলটাকে শুধরে আবার কি করে তাদেরকে এডুকেশনের লাইনে ফিরিয়ে আনা যাবে, এডুকেশনের লাইনে তাদেরকে কি করে আবার পুনরায় লেখাপড়ার দিকে মুভ করানো, এটা কম কঠিন কাজ নয়। যে ছেলে মেয়েগুলো পড়াশোনা থেকে ডিটাচ হওয়ার পর আবার রিটার্ন পড়াশোনাতে নিয়ে এসে পড়াশোনায় মনোনিবেশ করা, তারপরে ব্যবসার দিকে মনোনিবেশ করানো, জীবনকেও যে জীবনে বেঁচে থাকতে গেলে কত লড়াই করতে হয় সেই শিক্ষাগুলো দিয়ে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে তাদেরকে নতুন জীবনে কি করে বাঁচতে হবে সেই পথ অনুসরণ করানো, এটা কিন্তু কম কঠিন কাজ নয়, এটা সহজে হয় না। এটার জন্য মা বাবাদের প্রচুর ত্যাগ করতে হয়। হাতে ধরে 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 প্রত্যেকটা কাজ শেখাতে হয়, এবং হাতে ধরে শেখানোর পর তাকে ভালোবাসতে হয়, তাকে বকাও দিতে হয়, তাকে বুকেও জড়াতে হয়, তাকে ভয়ও দেখাতে হয়। কই সেই শিক্ষাগুলো তো তোমরা নিচ্ছ না। ও, চাইল্ড ম্যারেজ প্রমোট করছো, ওরা চাইল্ড নেই, দেখে চাইল্ড মনে হচ্ছে। দুজনারই বয়স 22, কেউ চাইল্ড নেই। একজনা ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করছে, আর একজনা বিবিএ পড়ছে। ওদের এম এডুকেশন নেওয়ার পর ওদের এম আছে, ওরাও ইয়ে করবে। ব্যবসা করতে গেলেও পড়াশোনা লাগে, ওর বাবার ব্যবসাটাও তুচ্ছ ব্যবসা নয়, ওর বাবার ব্যবসাটাও ইন্টারন্যাশনাল ব্যবসা। অপটিক্যালস, এটা একদম ছোট্টখাট্টো ব্যবসা মনে করো না। হতে পারে দোকানটা ছোট্ট, কিন্তু ওখানেও মেডিকেল লাইনের পড়াশোনা, চোখের প্রত্যেকটা ইন্দ্রিয়, মানে চোখের প্রত্যেকটা শিরা উপশিরা নিয়ে সেসব বিষয়ে জানতে হয়, লেন্স সম্বন্ধে পড়াশোনা করতে হয়, ডিগ্রি লেন্স এগুলো মাপতে হয়। এই বাইফোকাল বলে যে কোনো বিষয়ে এই চশমার এক একটা এমন এমন ক্রিটিক্যাল পাওয়ার থাকে যেগুলো সম্বন্ধে জানতে হয়, তো সেগুলোর জন্য পড়াশোনা দরকার। মুদিখানার দোকান নয় যে দাঁড়িপাল্লায় মেপে মেপে জিনিস দিয়ে দিলাম, তাতেও পড়াশোনার দরকার, কারণ মুদিখানায় জিনিস মেপে মেপে দেওয়ার পর হিসাব করতে হবে একটা বাড়িতে কত টাকার মাল গেল, তাতেও পড়াশোনার দরকার। এখান থেকে তো মানুষ শিখতে পারবে যে না, ছোট বয়সে ভুল করার পরও জীবনটাকে কি করে চেঞ্জ করে আবার পড়াশোনার লাইনে আসতে হবে, কি করে পড়াশোনা করতে হয়, কি করে সংসারটা একে অপরে, একই সেম এজ দুটো মানুষ কি করে একে অপরের পরিপূরক হতে হবে, একে অপরের বিপদে তোমার শরীর খারাপ থাকলে আমি তোমার পাশে আছি, তো আমার শরীর খারাপ থাকলে তুমি আমার পাশে আছো, এই বন্ডিং, এইসব শিক্ষণ, এইসব শেখানোর বিষয়ে যে কথা বলবে বা যেটা দেখাবে বা যেটা দেখবে। দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মাথায় রাখবে। আমি যখন আমার বাচ্চা যখন মাটিতে পা দেবে, তার মানে আমার ব্রেনে সব থেকে আগে কাজ করবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট। আমি কিন্তু লোককে নিয়ে কথা বলি, তাহলে আমার ফ্যামিলির লোক যখন বাইরে বেরোবে, তার মানে তাকে আমাকে কি করে প্রোটেক্ট করতে হবে, বা তাকে আমাকে প্রত্যেকটা জায়গা বলে দিতে হবে, বা প্রত্যেকটা জায়গা দেখিয়ে দিতে হবে আমায় যে এই রুলস আছে, এই রুলসগুলো অবশ্যই মেনটেন করে চলবে, বা এই রুলসের বাইরে যাওয়া এই ইউটিউবের প্ল্যাটফর্মে চলবে না। একটা কথা কি জানো তো,
আমি বারবার বলছি, রিমি সুন্দরভাবে সংসার করুক। আমি সঙ্গীতা দি, আজকে আমি বা সঙ্গীতা দিদি ভাই ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়েছি। আমরা কন্টিনিউ চেয়ে গেছি মেয়েটা সুস্থ থাকুক, কারণ মেয়েটার মেন্টালে প্রবলেম আছে, মেয়েটার ডাক্তার দেখানো প্রবলেম, মানে মেয়েটার শুধু মেয়েটার প্রবলেম না, মেয়েটার মা মেয়েটাকে সঠিক টাইমে সঠিক শিক্ষা দেয়নি। সব মা বাবাই চায় তার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে, হয়তো পরিস্থিতির শিকার পিঙ্কিও এমন পরিবেশে পড়ে গেছে, বা পিঙ্কি এমন পরিস্থিতির মুখে ছিল, বা সেই সময় বাচ্চাকে টাইম দেওয়ার থেকে বেশি ওর নিজেকে টাইম দিয়েছে, বা ওর হাজব্যান্ডকে দিয়েছে, বা ওর নতুন সংসার গোছাতে ব্যস্ত হয়ে গেছে, যে কোনো এগুলো ভুল। এই ভুলগুলো থেকেই শিক্ষা নেওয়া, যে এই ভুলটা ও করেছে, এই ভুলটা এ করবে না। আমাদেরকে বইয়ের ভেতরে বড় বড় মনি ঋষিদের কথা পড়ানো হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন স্বামী বিবেকানন্দ, যেমন বিদ্যাসাগর, যেমন মাদার টেরেসা। কেন এগুলো পড়ানো হয় কেন? আমি ছোটো ছোটো ক্লাসের কথাই বলছি, ছোটো ছোটো থেকে। এই রামানুজ, তারপরে আমাদের বঙ্কিমচন্দ্র, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, তারপরে মানে প্রত্যেকটা জ্ঞানী বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কেন জীবনযাত্রাটা কেন পড়ানো হয়? যে তাদের ওগুলো পড়লে আমরা কিছু না কিছু শিখব। এই রামানুজ ম্যাথ ছাড়া প্রত্যেকটা সাবজেক্টে 3 বার করে ফেল করেছে। ম্যাথ ছাড়া, ম্যাথে উনি 100 বাদবাকি সাবজেক্টে কিন্তু অল সাবজেক্টে ফেল। তার মানে এটা বইয়ে লেখা তুলে দিয়েছিল বলে, তাহলে কি উনি কি ফেলকে প্রমোট করেছেন? ম্যাথ ছাড়া উনি অল সাবজেক্টে ফেল, তাহলে শুধু তো ম্যাথে পাশ করলে ওনাকে ক্লাসে তুলবে না, তাই না? উনি ম্যাথ ছাড়াও কিন্তু বাদবাকি সাবজেক্টগুলোর ভেতরেও তাতেও মিনিমাম নাম্বার নিয়েও তো পাশ করতে হবে, কিন্তু সব কটাতে ফেল, শুধু ম্যাথে পাশ করেছে, এবং 3 বারই ম্যাথে 100 উনি অঙ্ক ছাড়া কিছুই বুঝতো না। তাহলে এই যে যখন এগুলো আমরা বইয়ে পড়তাম বা আমরা বাচ্চাদের পড়াতাম, তার মানে কি তারা ফেলটাকে প্রমোট করছে? না, শিক্ষা দিচ্ছে যে ফেল থেকে তোমরা শিক্ষা নাও, যে তোমরা যে একটা সাবজেক্টকেই মনোযোগ সহকারে পড়বা, আর বাকি এটাকে ভালো লাগে বলে এটাকেই পড়বা, আর বাদ বাকিগুলোকে পড়বা না বা তার দিকে তাকাবাই না, না, নো। তার বাইরেও একটা পড়া আছে, বেস্ট অফ 5, তোমাকে বাদবাকি তোমার হতে পারে, তোমার একটা সাবজেক্ট বেস্ট লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে তোমার সমানভাবে পড়তে হবে, তার মধ্যে মিনিমাম নাম্বারগুলো তুলতে হবে। হয়তো তুমি যেটা ফেভারিট সেটাই তোমার হায়েস্ট মার্কস উঠলো, বাদবাকিগুলোকেও পড়তে হবে। এটার মানে এটা। আমি জানি না বিশাল বড় জ্ঞানীরা এই ইউআইটিতে বসবাস করে, যাদের জ্ঞান অফুরন্ত ভাণ্ডার, যদি সত্যিকারে প্রপার তর্কে নামি পারবে। চলো স্কিপ করে ভিডিওটা এতটুকুই রাখলাম।